হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আভিক্স লাইফস্টাইল। আজকে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা কাইন্ডলি আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটার পেছনে আমি 50,000 ভিউজ আর 3,000 লাইকসের একটা টার্গেট রাখছি। তো আজকে এই ভিডিওটার থ্রু দিয়ে আমি ডিসকাস করতে চলেছি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের পেস বোলিং ইউনিট ডিপার্টমেন্টে। তো এখন যে এরাটায় আমরা নতুন প্রবেশ করেছি, শুভমান গিল অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড গৌতম গম্ভীর অ্যাজ এ কোচ, তো এই এরাটা খুবই নতুন, খুবই নিউ। এখানে পুরনো যারা যারা ক্রিকেটার্সরা এখনও আছে, যেরকম সব থেকে পুরনো এখন রবীন্দ্র জাদেজা, দেন জসপ্রীত বুমরা, KL রাহুল। তো আমার মতে এদের ওপর ডিপেন্ডেন্সিটা, KL রাহুলের ওপর যদিও ডিপেন্ডেন্সিটা রাখা উচিত অ্যাজ আ ব্যাটার, বিকজ ও প্রিভিয়াস লাইক রাহুল দ্রাবিড় এরায় আর প্লাস রবি শাস্ত্রীর এরায় অতটা ইম্পর্টেন্স পায়নি, কিন্তু হ্যাঁ আমার মনে হচ্ছে গৌতম গম্ভীর এরায় ও সেই ইম্পর্টেন্সটা পাবে। কিন্তু আমাদের যে মেন ফাস্ট বোলার আছে জসপ্রীত বুমরা, আমার মনে হয় ও ইন্ডিয়া টিমের জন্য অনেক কাজ অলরেডি করে দিয়েছে প্রিভিয়াস এরাতে। তো আমার এই যে কারেন্ট এরাটা স্টার্ট হয়েছে, এখানে কিন্তু আমাদেরকে অনেস্টলি বলতে গেলে জসপ্রীত বুমরার উপর থেকে ডিপেন্ডেন্সি কমাতে হবে। আর আমাদের কারেন্ট এক্সিস্টিং যে ফাস্ট বোলাররা আছে, যেরকম মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, দেন প্রসিদ্ধ কৃষ্ণা, তো এদেরকে নিয়ে এদের মধ্যে থেকে অ্যাকচুয়ালি একটা মেন লিডার অফ দ্য প্যাক হিসেবে কাউকে একটা বেরিয়ে আসতে হবে। আমার মতে কারেন্ট সিচুয়েশনে কিন্তু মোহাম্মদ সিরাজ ইজ দ্য বেস্ট অপশন, যে একজন এই লিডার অফ দ্য প্যাক হয়ে বেরিয়ে আসতে পারে। কারণ ও কিন্তু অলমোস্ট 2015-16 থেকে ইন্ডিয়ান টিমের সাথে খেলছে, ওর একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াসলি ও লন্ডনে এসে খেলে গেছে। তো এটা ওর কাছে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, আবার কিন্তু একটা ক্ষতিও হতে পারে যদি ও লিডার অফ দ্য প্যাক হিসেবে নিজেকে চিহ্নিত করতে যায়। কারণ ওর ওপর সেই লেভেলের ভরসাটা আমার মনে হয় না কোচও এই মুহূর্তে দেখাতে পারছে, প্লাস ক্যাপ্টেনও দেখাতে পারছে, বিকজ অফ অবভিয়াস রিজনস। তো কখনো কখনো লাইন ঠিক থাকে, কখনো কখনো ঠিক থাকে না, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে ওই দিনটা ওর কীরকম যাচ্ছে। ওই প্রেশারটা অ্যাকচুয়ালি মোহাম্মদ সিরাজ ব্যাটসম্যানদের উপরই প্রেশারটা ক্রিয়েট করতে পারে না কোনোভাবেই, যেটা জসপ্রীত বুমরার চোখ বন্ধ করে দিতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, লাস্ট ম্যাচের এক্সাম্পলটা দিয়ে বলছি। ওইখানে বুমরা ওভারঅল দুটো ইনিংস মিলিয়ে অ্যারাউন্ড 46টা ওভার মতন বল করেছে, ও 140টা রান দিয়েছে মাত্র, আর এইদিকে 5টা উইকেট তুলেছে। আর অপরদিকে প্রসিদ্ধ কৃষ্ণা, দেন শার্দুল ঠাকুর, দেন মোহাম্মদ সিরাজ, এরা তিনজন মিলে 90টা ওভার বল করে 445 রান দিয়ে ওই 5টা উইকেট তুলেছে। তো ডিফারেন্সটা খুবই দেখার মতন, ডিফারেন্সটা চোখে আঙুল দিয়ে দেখাতে হচ্ছে না, সবাই বুঝতে পারছে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে কোয়ালিটিতে। কিন্তু হ্যাঁ, এবার ইন্ডিয়ান সবসময় তো আমরা বুমরার উপর রিলাই করতে পারবো না জিনিসটা, কারণ আলটিমেটলি ওরও একটা বয়স হয়েছে, ও অনেক এরা সার্ভ করে এসেছে, তারপরেও এই পজিশনটা এসে পৌঁছেছে। তো এবার বুমরার থেকে ডিপেন্ডেন্সিটা কিন্তু আমাদেরকে ধীরে ধীরে সরিয়ে আনতে হবে। আর আমাদের যে কারেন্ট ফাস্ট বোলাররা আছে, ওদেরকে কিন্তু লাইন অ্যান্ড লেংথ, ওদেরকে কিন্তু ওদের যে উইকেট টেকিং ক্যাপাবিলিটি, ওইগুলো কিন্তু আরও জোরালো করতে হবে। উইকেট টেকিং বলার তো সেইভাবে তো হয় না, লাইন অ্যান্ড লেংথের ওপর নজর রাখলেই, একই পজিশনের ওপর বল করে গেলেই মোটামুটি একটা চান্স ক্রিয়েট হতে পারে উইকেট তোলার। তো ওই জিনিসটার ওপর কিন্তু খাটতে হবে। কারণ লাস্ট ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার প্রেস কনফারেন্সে ও নিজেই স্বীকার করেছে ওর লাইন অ্যান্ড লেংথ একদম ঠিক ছিল না। হ্যাঁ, এটা এবার অনেক কারণ হতে পারে, ও একটা বড় T20 লিগ খেলে আসছে, বা IPL খেলে, জাস্ট সবে IPLটা শেষ হলো, তারপরে এটা শুরু হচ্ছে, তো এটা একটা খেলে আসে। প্লাস প্রিভিয়াস যেখানে লিডসে যেখানে ম্যাচটা হয়, সেখানে যে রান আপটা ছিল সেটা খুব একটা কাইন্ড অফ অ্যাসেন্ডিং থেকে রান আপটা। তো ওই জায়গাগুলো যদিও এগুলো কোনো এক্সকিউজ না, কিন্তু ডেফিনেটলি এগুলোকে ঠিক করতে হবে। লাইন অ্যান্ড লেংথটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে একটা টেস্ট ম্যাচ জেতার পেছনে, কারণ টেস্ট ম্যাচ হচ্ছে আলটিমেট একটা ক্রিকেট, তো এর ওপরে কোনো কিছু নেই। আর টেস্ট ম্যাচের সৌন্দর্যই এটা যে কখন কোন দিক দিয়ে ম্যাচটা ঘুরে যাবে সেটা কেউ বলতে পারবে না। তো আমার মতে ইন্ডিয়ান ক্রিকেট টিমের পেস ডিপার্টমেন্ট এখন খুবই একটু নড়বড় অবস্থায় আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে, আর এইজ ব্যাস্টানে আমাদের রেকর্ডও খুব একটা ভালো নেই। 1986-এর পর থেকে কোনো ম্যাচ এখানে কেউ জিততে পারেনি। 1986 একটা ড্র হয়েছিল, তারপর থেকে 8টা ম্যাচের মধ্যে 7টাই ইংল্যান্ড জিতেছে।
আর কালকে মানে 2nd অফ জুলাইতে যে কী হতে চলেছে, 2nd অফ জুলাই থেকে 6th অফ জুলাইয়ের মধ্যে যে কী হতে চলেছে, এরকম লেভেলের এরকম যদি বোলিং অ্যাট্যাক থাকে তো অবস্থা খুবই শোচনীয় আছে। তো আমার মনে হয় এই টিমটাকে আরও একটু টাইম লাগবে ম্যাচিওর হওয়ার জন্য, কারণ যথেষ্ট চান্সেস ওরা ইভেন ক্যাচ মিস করেছে, ওইগুলোকে ডেফিনেটলি শোধরাতে হবে যদি এজ বেস্টের মতন জায়গায় ওরা জিততে চায়। আমরা যদি জিততে চাই ওই জিনিসগুলো শোধরাতে হবে। আর আমার মতে দুটো স্পিনার খেলানো উচিত, কারণ এজ বেস্টন আর লিডসের পিচটা অনেকটা প্রায় একই রকম, মানে কন্ডিশনস একই রকম আছে। তো এখানে যদি একটা স্পিনার ফেল করে তো আর একটা স্পিনার যে ফর্মে আছে সে কিন্তু উইকেট তুলতে পারবে। তো আমার মতে দুটো স্পিনার অবশ্যই খেলানো উচিত। আর এখানে আমার মনে হয় একটা অলরাউন্ডার স্পিনার আর একটা ফুল টাইম স্পিনারকে খেলানো উচিত রাদার দেন দুটো অলরাউন্ডারের পেছনে যাওয়ার জন্য। আর আমার মনে হয় রবীন্দ্র একটা রিস্ক নিতে পারা যায় যে যদি আমরা রবীন্দ্র জাদেজাকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে রাখি, একটা ম্যাচ আমরা যদি চান্সটা দিয়ে দেখি যে কী হতে পারে। কারণ রবীন্দ্র জাদেজার ফর্ম কিন্তু লাস্ট ম্যাচে আমরা খুব একটা কিছু দেখতে পাইনি। দুটো ইনিংসে একটা উইকেট, আর একটা ইনিংসে ব্যাটে 1 রান, আর সেকেন্ড ইনিংসে 4-5 রানের আশেপাশে করেছে। তো ওকে অনেক চান্স দেওয়া হয়েছে। ইভেন ওর এখন ও যদি এখন সিনিয়রিটি হিসাবে নিজেকে প্রুভ করতে চায় যে ম্যাচ উইনার, তো এটা কিন্তু ওর কাছে বেস্ট সময়। কিন্তু ও ফার্স্ট ম্যাচে আমাদের কাছে বেস্ট জিনিসটা ছিল যদি আমরা ফার্স্ট ম্যাচটা জিততে পারতাম। এমন পজিশন থেকে আমরা ফার্স্ট ম্যাচটা হেরে এসেছি, তো ডেফিনেটলি টিমের মোরালিটি ডাউন তো হবেই। কারণ একটা 4 দিন আমরা পরপর ভালো খেলে লাস্ট ডেতে এরকমভাবে হেরে গেলাম, এটাই তো টেস্ট ম্যাচের সৌন্দর্য, যে কখন কী হবে বোঝা যাচ্ছে না আলটিমেট ডে না আসা পর্যন্ত। তো আমার মনে হয় একবার ওয়াশিংটন সুন্দর আর এদিকে কুলদীপ যাদবকে খেলানো উচিত। আর ওইদিকে শার্দুল ঠাকুর তো অলমোস্ট 90% কনফার্ম বসছেই। আমার মনে হয় ওর জায়গায় নীতিশ কুমার রেড্ডি আসছে, তো ওকে চান্স দেবে। তো প্রসিদ্ধ কৃষ্ণা আর মোহাম্মদ সিরাজ তো থাকবেই, আর জসপ্রীত বুমরা তো অলমোস্ট ওয়ান্স এগেন 90% খেলছে না, তো ওর জায়গায় হর্ষদীপ সিং মনে হয় আসছে। আর ব্যাটিং অর্ডারের দিক থেকে যদি আমার মনে হয় ঈশ্বরন একটা এই টেস্ট ম্যাচে অ্যাটলিস্ট ঈশ্বরনকে একটা চান্স দেওয়া উচিত সেকেন্ড টেস্ট ম্যাচটায়, কারণ এইখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের দাম আছে। তো করুণ নায়ার থাক, ও প্রিভিয়াস লন্ডনের একটা এক্সপিরিয়েন্স আছে। আমার মতে সাই সুদর্শনের জায়গায় যদি অভিষেক ঈশ্বরনকে খেলানো হয় তাহলে ব্যাটিংয়ের ডেপথটা বাড়বে, কারণ ও কিন্তু লিস্টে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডোমেস্টিক দারুণ পারফরমেন্স করেছে, আর সব কটাই টেস্ট ম্যাচেও খেলেছে এখানে। তো ওর যে টেস্ট ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু খুব কাজে লাগবে যদি ইন্ডিয়া ওদের ব্যাটিংয়ের ডেপথটাকে বাড়াতে চায়। তো আমার মনে হয় আর পুরোপুরি ডিপেন্ড করছে ওভারঅল টিম পারফরমেন্সের ওপর। ডেফিনেটলি কোনো একটা প্লেয়ার তো ঠিক করে দিতে পারে না যে ম্যাচটা কীরকমভাবে জিতছে, ম্যাচটা কোন দিকে ঘুরতে পারে। তো পুরোপুরি ওভারঅল একটা টিম পারফরমেন্স লাগবে এখানে। ফার্স্টলি এক দারুণ বড় যদি ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং যায় তো দারুণ বড় পার্টনারশিপ রাখতেই হবে। সরি, অ্যাটলিস্ট 450 to 500, 550 নিচে 450 থেকে 550 মধ্যে একটা স্কোর রাখতে হবে। এতে এই স্কোরটা থাকলে ইংল্যান্ডের ব্যাটাররা কিন্তু প্রেশারে চলে আসবে, আর আমাদের বোলাররাও তখন সেই অনুযায়ী বোলিং করবে যে হ্যাঁ আমাদের কাছে একটা ভালো স্কোর আছে, সেটাকে আমরা ডিফেন্ড করতে পারবো। ডেফিনেটলি এই স্কোরটা থাকলে ইংল্যান্ডের ব্যাটাররা প্রেশারে চলে আসবে। তো এরকম একটা স্কোর যদি আমরা রাখতে পারি তাহলে একটা ভালো লিড পাওয়ারও সম্ভাবনা আছে। এবার দেখা যাক কালকের থেকে টেস্ট ম্যাচটা কীরকমভাবে আনফোল্ড করছে আগামী 5 দিন। তো এটাই আমার ওভারঅল ভিডিওটা ছিল, এটাই আমার এখানে বক্তব্য ছিল যে কীরকম প্রবাবল প্লেইং 11টা হতে পারে। তো আমার ভিডিওর সাথে কাইন্ডলি জুড়ে থাকুন, চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকুন, আর পরবর্তী আপকামিং ভিডিওসের জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারুন। ধন্যবাদ।